আজকের বিষয় দশম শ্রেণীর ইতিহাস এবং এই দশম শ্রেণীর ইতিহাস যে বিষয়গুলো আজকে আমি বলতে চলেছি সেগুলো হচ্ছে সপ্তম অধ্যায়। ঠিক আছে, সপ্তম অধ্যায় আজকের বিষয়বস্তু। এবং সপ্তম অধ্যায়ে দেখা গেছে যে আমরা যেমন ষষ্ঠ অধ্যায় পেয়েছি শ্রমিক কৃষক আন্দোলন, কিন্তু সপ্তম অধ্যায় স্বাধীনতা আন্দোলনের পটভূমিকায়, যে ভারতের স্বাধীনতা আন্দোলনের পটভূমিকায় নারীদের ভূমিকা, ছাত্রদের ভূমিকা, এবং দেখা গেছে যে বিভিন্ন রকমের অন্তজ শ্রেণী তারা যেভাবে অবহেলিত হতো, উপেক্ষিত হতো, সমাজে দলিত বলে পরিচিত ছিল, তাদের যে উত্থান, তাদের যে সমমর্যাদায় তারা যে প্রতিষ্ঠিত হবে, সেই যাত্রাপথের ঘটনা এই সপ্তম অধ্যায়ে বর্ণিত হয়েছে। ঠিক আছে, এবং বিংশ শতকের নারী, ছাত্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, এখানে ওই জন্য বলা হয়েছে প্রান্তিক, মানে হচ্ছে যারা অন্তজ শ্রেণী, যারা অবহেলিত, সমাজে উপেক্ষিত শ্রেণী। আচ্ছা, এবার প্রথমে আসি বিশ শতকে ভারতের নারী। 20 শতক মানে কি? 20 শতক মানে হচ্ছে 1901 থেকে 1801 থেকে 1901 থেকে 1999 পর্যন্ত সময়টা হচ্ছে 20 শতক। আচ্ছা, আলোচনা শুরু করার আগে বলি, আমি এখানে অবশ্যই বিস্তারিত বলবো, তার আগে বলি যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চাইছো এবং যারা মনে করছো যে আলোচনার মাধ্যমে সমস্ত বিষয়টাকে সহজ করে নেবে, বুঝে নেবে, তারা অবশ্যই মানে এই ভিডিওগুলো দেখো এবং দেখে ভালো লাগলে কমেন্ট করে জানিও, না ভালো লাগলে সেখানেও কিছু সমালোচনামূলক কথা লিখো যে কোন বিষয়টা তোমার কাছে স্বচ্ছ হলো না বা কোন বিষয়টা তুমি বুঝতে চাইছো, এবং এরকম আরও নতুন নতুন কোন ধরনের ভিডিও পেতে চাইছো সেইগুলো বলো। আচ্ছা, আসছি আলোচনায়। এখানে আমি বলি যে এখানে দেখা যাচ্ছে যে আগের যে অধ্যায়টি ছিল, যেমন বঙ্গভঙ্গ আন্দোলন পর্ব, অহিংস অসহযোগ আন্দোলন পর্ব, আইন অমান্য পর্ব এবং ভারত ছাড়ো পর্ব, এখানেও কিন্তু সেম এরকমই আছে, কিন্তু আরও বেশি বিস্তারিত আছে, আরও বেশি খুঁটিয়ে খুঁটিয়ে বলা আছে, এবং ছাত্র আন্দোলন, নারী আন্দোলন সব ক্ষেত্রে এই ধরনের ভাগগুলো করা হয়েছে। কারণ হচ্ছে গান্ধীজির নেতৃত্বে যে তিনটি বড় বড় আন্দোলন হয়েছিল, সেটা হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলন 1920 থেকে 22, আইন অমান্য আন্দোলন 1930 এবং ভারত ছাড়ো আন্দোলন 1942। এবং এই তিনটে বড় আন্দোলন ছাড়া গান্ধীজি অনেক আঞ্চলিক আন্দোলন করেছেন, তোমরা জানো, সেটা চম্পারণ বিদ্রোহ, তোমার চম্পারণ সত্যাগ্রহ, খেরা আন্দোলন বা খেদা আন্দোলন, আহমেদাবাদ কটন মিলের আন্দোলন। ঠিক আছে, এই সমস্ত কিছু। এবং এই আন্দোলন যে হয়েছিল, স্বাধীনতা আন্দোলন, সেখানে নারীদের কি ভূমিকা ছিল, তারা নিজের কথা কী বলেছে, তারা সশস্ত্র ছিল না এমনি সত্যাগ্রহের পথে ছিল, সেই সমস্ত কিছু এখানে বিস্তারিত বর্ণনা হয়েছে। এবং এখানে দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন যখন 1905 সালে বঙ্গভঙ্গ লর্ড কার্জন ঘোষণা করলেন, সেই সময় রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, তিনি একজন ভাষাবিদ, শিক্ষাবিদ, তার নেতৃত্বে যারা ভারতীয় রমণী তারা অরন্ধন পালন করলো, মানে তারা রান্নাবান্না করবে না, খাবে না, উপবাসে দিন কাটাবে, অনশনে দিন কাটাবে, মাটিতে শোবে, কৃচ্ছ সাধন করবে, এই ধরনের একটা ব্রত নিয়েছিল। এছাড়া বীরাষ্টমী ব্রত পালন করিয়েছিলেন সরলাদেবী চৌধুরী রানী। প্রসঙ্গত বলি, সরলাদেবী চৌধুরী রানী রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি হন, তিনি কিন্তু সক্রিয় রাজনৈতিক কর্মী ছিলেন, তার নেতৃত্বে কিন্তু অনেক নারীরা আন্দোলনে অংশগ্রহণ করেছিল। জীবনের ঝরাপাতা তার লেখা, তোমরা জানো, এবং সেখানে ঠাকুরবাড়ির ইতিহাস কিছু উঠে এসেছে। আচ্ছা, এছাড়া সরলাদেবী চৌধুরী রানী তো মুখ্য ভূমিকায় ছিলেনই, তার পাশাপাশি তার সহযোগী নেত্রী হিসেবে যারা ছিলেন, হেমাঙ্গিনী দাস, কুমুদিনী মিত্র, লীলাবতী মিত্র, কুমুদিনী বসু, সুবালা আচার্য, এরকম নির্মলা সরকার, এরকম প্রমুখ অনেকে। তোমরা জানো দুকড়িবালা, ননিবালা, এসবের নাম তোমরা শুনেছো। এর আগে যখন ক্লাস 7-এ তোমরা পড়তে, তখন কিন্তু এদের নাম শুনেছিলে। এছাড়া
মুর্শিদাবাদের গিরিজা সুন্দরী সৌদামিনী দেবী, বরিশালের সরোজিনী দেবী, মনোরমা বসু, ঢাকায় ব্রাহ্মময়ী সেন, ঠিক আছে, বীরভূমের দুকড়িবালা দেবী যেটা বলছিলাম, খুলনার লাবণ্যপ্রভা দত্ত প্রমুখ যারা সমস্ত নারীরা ছিলেন তারা কিভাবে অংশগ্রহণ করেছিলেন, এখানে প্রশ্ন। তারা অংশগ্রহণ করেছিলেন, তারা বিদেশি দ্রব্য বর্জন করেছিলেন, তারা নিজের যে গহনা সেই সমস্ত কিছু বিপ্লবীর হাতে তুলে দিয়েছিলেন যাতে তারা অস্ত্র কিনতে পারে, ঠিক আছে, এবং তারা অনেক ক্ষেত্রেই বিপ্লবীদের সাহায্য করেছে, খবর পৌঁছে দিয়েছে, তাদের আশ্রয় দিয়েছে, এরম অনেক কাজ করেছে। এছাড়া মেয়েরা সাজগোজ করতে ভালোবাসে সবাই জানে, কিন্তু ফেলে দাও রেশমি চুড়ি বঙ্গনারী আর পড়ো না, এটা মুকুন্দ দাসের লেখা একটি কবিতা। এটা কিন্তু ঘরে ঘরে সবাই গাইতো এবং এই ধরনের কাজই করতো যারা বিদেশি জিনিস, বিদেশি পারফিউম, বিদেশি জিনিস কিন্তু গ্রহণ আর করলো না, ঠিক আছে। এছাড়া যারা বিশিষ্ট ব্যক্তিরা ছিল যেমন চিত্তরঞ্জন দাস, ঠিক আছে, গান্ধীজি, নেতাজি সুভাষচন্দ্র বসু, এদের বাড়ির মেয়েরাও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুর মা প্রভাবতী দেবী, ঠিক আছে, গান্ধীজির স্ত্রী কস্তুরবা গান্ধী, উর্মিলা দেবী আর সুনীতি দেবী, এরা হচ্ছেন বাসন্তী দেবী হচ্ছেন চিত্তরঞ্জন দাসের স্ত্রী, বোন উর্মিলা দেবী, ভাইজি সুনীতি দেবী। এরকম প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদের যারা সম্পর্কিত আছেন, যারা মা বোন, ঠিক আছে, ভাইঝি, সেরকম তারাও অংশগ্রহণ করেছিল, ঠিক আছে। এছাড়া তারা শুধু তাই নয়, তারা বিভিন্ন ফান্ড তৈরি করেছিল, সেই ফান্ডে তারা টাকা পয়সা রাখতো এবং সেই টাকা পয়সা দিয়ে তারা বিপ্লবীদের সাহায্য করতো। এইরকমই প্রভাবতী দেবী তৈরি করেছিলেন তোমার মহিলা রাষ্ট্রীয় সংঘ নামে একটি ফান্ড, ঠিক আছে। উর্মিলা দেবী নারী কর্ম মন্দির তৈরি করেছিলেন। এছাড়া আইন অমান্য আন্দোলনেও নারীরা খুব অংশগ্রহণ করেছিল। আইন অমান্য আন্দোলন পর্বে নারীদের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ ব্যাপক আকারে হয়েছিল, ঠিক আছে। এখানে কস্তুরবা গান্ধী, কমলা নেহেরু, সরোজিনী নাইডু, বাসন্তী দেবী, উর্মিলা দেবী প্রমুখ নারীরা খুব সোচ্চার হয়েছিলেন, খুব আন্দোলন করেছিলেন, ঠিক আছে। এবং নারীদের মাধ্যমে বিভিন্ন জনগণের মধ্যে সচেতনতা এসেছিল, নারীরা শিক্ষিত হয়েছিল, তারা সাধারণ মানুষের কাছে ঘরে ঘরে তাদের বার্তা পৌঁছে দিতে পেরেছিল। কারণ নারীরা অন্তঃপুরবাসিনী হয়, তারা খুব সহজেই আর একজন নারীকে অনুপ্রাণিত করার যে উদ্যোগ সেটা নিতে পারে, ঠিক আছে। সেই কারণে তারা ঘরে ঘরে পৌঁছে যেতে পারে, বাড়ির অন্দরমহলে পৌঁছে যেতে পারে এবং বাড়ির অন্দরমহলে পৌঁছে গিয়ে সেই সমস্ত নারীদের উজ্জীবিত, অনুপ্রাণিত, পরিচালিত করতে পারে, ঠিক আছে। তারা সেটা করেও ছিল। এবং মাতঙ্গিনী হাজরার কথা আমরা সকলেই জানি, তিনি 73 বছরের একজন বৃদ্ধা, তমলুক থানা ঘেরাও অভিযানে তিনি গুলিবিদ্ধ হন এবং তিনি মেদিনীপুরের বাসিন্দা ছিলেন। তিনি যে তাম্রলিপ্ত জাতীয় সরকারের কথা তোমরা শুনেছো, ক্লাস 8-এ পড়েছিলে। এখানে স্বেচ্ছাসেবী সংস্থা ছিল, মহিলা স্বেচ্ছাসেবী সংস্থা, এবং গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন মাতঙ্গিনী হাজরা, ঠিক আছে। আর সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে গড়ে উঠেছিল এই তাম্রলিপ্ত জাতীয় সরকার। এছাড়া ঊষা মেহতা গোপনে কংগ্রেসের বেতার কেন্দ্র পরিচালনা করতেন, ঠিক আছে। 13 বছরের কিশোরী কনকলতা বড়ুয়া, পাঞ্জাবের গৃহবধূ ভোগেশ্বরী ফুকনিনী ও ঊষা মেহতা প্রমুখ বিশিষ্ট অনেক ব্যক্তিরা, ঠিক আছে, নারীরা এই সমস্ত কাজে এগিয়ে এসেছিল, অংশগ্রহণ করেছিল, ঠিক আছে। এবার দেখো, নারীরা তো এই সমস্ত কাজে অংশগ্রহণ করলো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্ব বললাম, আইন অমান্য আন্দোলন পর্ব বা অহিংস অসহযোগ আন্দোলন পর্ব বললাম, ঠিক আছে। দেখো, বঙ্গভঙ্গ আন্দোলন পর্বে আমি বললাম দুকড়িবালা দেবী, সরলা দেবী চৌধুরী রানীর কথা। অহিংস অসহযোগ আন্দোলন পর্বে উর্মিলা দেবী, প্রভাবতী দেবী, বাসন্তী দেবী প্রমুখের কথা, এবং আইন অমান্য আন্দোলন পর্বে কস্তুরবা গান্ধী বা প্রভাবতী দেবী প্রমুখ নারীদের কথা বললাম। ভারত ছাড়ো আন্দোলন পর্বে ঊষা মেহতা এবং কনকলতা বড়ুয়া। আর ভারত ছাড়ো আন্দোলন পর্বে তো বলাই বাহুল্য মাতঙ্গিনী হাজরার কথা আসবেই, ঠিক আছে। এবার নারীরা
হাতে অস্ত্র তুলে নিল। তারা কিন্তু শুধুমাত্র নিরস্ত্রভাবে জমায়েত হওয়া, মিটিং মিছিলে অংশগ্রহণ করা এই জায়গায় ক্ষান্ত রইল না, তারা কিন্তু অস্ত্র তুলে নিল। অস্ত্র তুলে নেওয়ার ক্ষেত্রে তারা শুধুমাত্র যে অস্ত্র তুলে নিলই না, অস্ত্র চালনাও তারা শিখতে লাগলো। এরকম প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা আমরা শুনেছি। প্রীতিলতা ওয়াদ্দেদার হাতে অস্ত্র তুলে নিয়েছিল। তিনি কিন্তু তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি কিন্তু তিনি ফুলতার ছদ্মনাম গ্রহণ করেছিলেন। তিনি পটাশিয়াম সাইনাইড গ্রহণ করে মারা যান। তার নিয়ম ছিল, এরকম নিয়ম ছিল, যারা বিপ্লবী হবে, সে নারী হোক পুরুষ হোক, যদি ধরা পড়ে বা ধরা পড়ার আশঙ্কা থাকে, তাকে বিভিন্নভাবে টর্চার করে তার থেকে বিভিন্ন খবরাখবর বের করে নেওয়ার একটা চেষ্টা থাকে। সেই জন্য তারা বিষ খেয়ে তারা নিজেদের শেষ করে ফেলে। ঠিক আছে, এরকমই একটা প্রতিশ্রুতি তাদের মধ্যে, প্রতিশ্রুতিতে তাদের আবদ্ধ হতে হতো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট এই এপিসোড নিয়ে পরের ভিডিওতে আবার আসবো। ভালো লাগলে বলো এবং আমি তাহলে ভিডিও কন্টিনিউ করব। ওকে, বাই।